আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ মনির। প্রিয় শিক্ষার্থীবৃন্দের অনেকের সাথেই আগে থেকে পরিচয় ছিল। আমি তোমাদের এখানে একটা গণিতের গল্প করি। তো আজকে গল্প করার জন্য আসেনি, তবে পড়াতেও আসেনি। আমি বলেছি আগে থেকেই যে আমি একেবারেই শুধু শিখতে আসি। তো আজকে আমরা যেটা করব, আজকে তোমাদের সাথে যখন আলোচনা করি আমি অনেক কিছু শিখি। আজকে আমরা যারা 22-এর এসএসসি পরীক্ষার্থী আছি মূলত তাদের জন্য 2022-এর তাদের জন্য জেনারেল ম্যাথ থেকে কিছু আলোচনা করব, গল্পের মতোই, কিন্তু গল্পে গল্পে অনেক কিছু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং যে প্রশ্নগুলো পড়াবো এগুলো পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, আশা করি। পড়াবো না, যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব এবং তার উত্তর সম্পর্কে ধারণা নেব সেগুলোই আসবে ইনশাল্লাহ। আমরা শুরু করছি জেনারেল ম্যাথের একেবারেই শুরুর দিকে, যেটা এই বছর আমাদের সিলেবাসে আছে, সেখান থেকে সেট ও ফাংশন। তো সেট ও ফাংশনের বিষয়ে প্রশ্ন সলভ করার আগে আমাদের কিছু জিনিস ধারণা থাকতে হবে। সেই ধারণার বিষয়গুলো হচ্ছে এখানে আমি বাম পাশে মার্জিন দিয়ে লিখে রেখেছি। সেই বিষয়গুলো আমরা একটু সংক্ষিপ্ত ধারণা নিব। জাস্ট তোমাদের আসলে আগে থেকেই ধারণা আছে, আমরা একটু আলোচনা করে নিলে হয়তো জিনিসটা পরবর্তীতে আমার বোঝানোর সময় বা আমরা আলোচনা করার সময় বোঝার সময় সহজ হবে ব্যাপারটা, আশা করি। তো যাই হোক, এখন এখানে শুরু করছি। যেহেতু সেট ও ফাংশন, তো আমরা এখানে সেটের টপিকগুলো শুধু লিখে রেখেছি, ফাংশনের টপিকগুলো আমরা পরবর্তীতে আসছি আবার। তো যাই হোক, আমরা একেবারেই বিস্তারিত আলোচনা করব না, যেহেতু স্টুডেন্টদের সবার ধারণা আছে মোটামুটি। শুধু পরীক্ষা প্রশ্ন সলভ করার জন্য যে যতটুকু ধারণা থাকা আমাদের প্রয়োজন আমরা সেইটুকুই আলোচনা করবো ইনশাল্লাহ। একেবারেই বিস্তারিত না বা ইনস অ্যান্ড আউটস না, গণিতের গল্পের মতো অবশ্যই না, জাস্ট পরীক্ষা ওরিয়েন্টেড। শুরু করছি। প্রথম টপিকটা হচ্ছে আমাদের সেট। তো সেট নিয়ে আমাদের সবার ধারণা আছে, বেশি কথা বলবো না। সেট হচ্ছে কালেকশন। সো আমাদের মহাবিশ্বটা আমাদের জন্য সবচেয়ে বড় সেট। মহাবিশ্বটা আমাদের জন্য সবচেয়ে বড় সেট এখন পর্যন্ত। তো এরকম অনেক কিছু, ডিনার সেট আছে, টি সেট আছে, আমাদের পোশাকের জন্য কাবলি সেট আছে। তো এইটাই হচ্ছে সেট, গণিত এটাই সেট। সেট নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন নেই। তবে সেটের প্রকাশ নিয়ে একটু কথা বলতে চাই। আমরা জানি, তারপরেও একটু বলে নিচ্ছি আর কি, যাতে কোনো রকমের পরবর্তীতে সমস্যা না হয়। তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি, দুইটা প্রকাশভঙ্গি আছে। তালিকা পদ্ধতি হচ্ছে এক জোড়া সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে সকল উপাদানের নামগুলো লেখা থাকে। সাপোজ এ একটা উপাদান, এ ফর অ্যাপল, সো অ্যাপল একটা উপাদান আপাতত। সো বি আরেকটা উপাদান, বি আরেকটা জিনিসের নাম, ব্যাট, লাইক দ্যাট। সি আরেকটা জিনিসের নাম, এক্স আরেকটা জিনিসের নাম। এরকম ইচ্ছা মতো সংখ্যায় উপাদান বসানো যায়। এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি না হয়ে যদি আরেকটা মেথড আছে, আমরা তালিকা পদ্ধতিটা দেখলাম। তালিকা পদ্ধতি সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই, নট ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, অনেকেই আমরা ভুল করে ফার্স্ট ব্র্যাকেট বসায় ফেলি তাড়াহুড়া করে, বিশেষ করে পরীক্ষার মধ্যে, এটা যেন না হয়। হ্যাঁ, আচ্ছা, এটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হতে হবে। ফার্স্ট ব্র্যাকেট ডিফারেন্ট মিনিং আছে, এই ক্লাসে আমরা দেখব ইনশাল্লাহ। সো এটা হলো তালিকা পদ্ধতি। এবার আসছি আমরা গঠন পদ্ধতি। সেট তো সেটই, তালিকা পদ্ধতি একটা পদ্ধতি, ঠিক আছে। টেবুলার মেথড বলে ইংলিশে, যারা ইংলিশ ভার্সনের ফলো করছো তারা একটু শুনে রাখো। আর গঠন পদ্ধতি এটা হচ্ছে বিল্ডার মেথড। সো এই মেথডটা হচ্ছে, সাপোজ আমরা একটা ব্যাখ্যা দিয়ে বা একটা লাইন দিয়ে, একটা কিওয়ার্ড দিয়ে বিভিন্নভাবে আমরা এটাকে একটা সেটকে এক্সপ্রেস করতে পারি। যেমন যদি আমরা বলি যে সাপোজ এই সেটটা একটা নাম দিলাম এ সেট, আর বি আর একটা সেট দিলাম। বি সেটের সাধারণ উপাদানটা হচ্ছে এক্স। সাধারণ উপাদান মানে হচ্ছে বি সেটের প্রত্যেকটা উপাদানের একটা কমন নাম আছে এক্স। যেমন আমরা সবাই মানুষ, আমাদের একটা কমন নেম হচ্ছে মানুষ। তো লাইক দ্যাট। আবার মানুষ কিন্তু
প্রাণীর মধ্যে পড়েছে, তাহলে আমাদের আরেকটা কমন নাম হচ্ছে প্রাণী। এরকম একটা সাধারণ নাম দিয়ে বা সাধারণ একটা বর্ণনা দিয়ে সেটটাকে প্রকাশ করা হয়। সেটের উপাদানগুলোকে আলাদা আলাদাভাবে কমা কমা দিয়ে লেখা হয় না, কিছু শর্ত বা কিছু উপাদানের বৈশিষ্ট্য দিয়ে এটাকে আইডেন্টিফাই করা হয়। এমন একটা সেট আমরা একটু যদি এখানে দেখি যে এক্স, আমরা বললাম এক্স ইজ অ্যালফাবেট। অফ ইংলিশ। এটাকে পড়তে হয় কিভাবে? আবারও সেকেন্ড ব্র্যাকেট থাকবে ডেফিনেটলি, কিন্তু এখানে কমা দিয়ে উপাদানগুলো আগের মতো করে তালিকা করে লিস্ট করে লেখা নেই, এটাই পার্থক্য। এটা বলে এক্স, আমরা এটাকে বলি সাচ এজ, কেউ কেউ বলে হোয়ার এজ, নো প্রবলেম, ঠিক আছে, বা হোয়ার, শুধু হোয়ারও বলা যায়। তো এক্স ইজ অ্যালফাবেট অফ ইংলিশ, তার মানে এক্স ইজ ইংলিশ অ্যালফাবেট। ফাইন, তাহলে ইংলিশ অ্যালফাবেটে কি কি আছে? এ বি সি ডি এভাবে করে যেতে যেতে একদম এক্স ওয়াই জেড পর্যন্ত আছে। তার মানে এখানে এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতাম তাহলে আমাদের যেটা হতো সেটা হচ্ছে এ বি সি ডি একটার পর একটা লিখে একেবারে 26টা বর্ণ জেড পর্যন্ত, এক্স ওয়াই জেড পর্যন্ত চলে যেত। এই সবগুলো, এটাকে যখন আমরা তালিকা পদ্ধতিতে যাবো তখন ওইভাবে প্রকাশ করতে হবে, এইটাই, আর কিছু না। শুধু এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে যে কী বলতে চেয়েছে। এই ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে পারলেই ওই ল্যাঙ্গুয়েজটাকে তালিকায় প্রকাশ করার নামই হচ্ছে আমাদের গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে আসা। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে সেট, তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি, আমাদের এই সবগুলো কিন্তু আলোচনা হয়ে গেল। এরপরে আমরা আসছি সসীম সেট। সসীম সেট, হ্যাঁ, বা ফাইনাইট সেট আমরা বলি জেনারেলি ইংলিশে, যারা ইংলিশ ভার্সন আছে ফলো করো। সসীম সেটটা হচ্ছে যে যখন আমরা কোনো সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট থাকবে তখন কিন্তু এটা সসীম সেট। যেমন উপরের যে এই সেটটা আছে এটা একটা সসীম সেট, এই সেটটাও কিন্তু এটা একটা আলাদা সেট, এটা কিন্তু সসীম সেট, এটাও কিন্তু সসীম সেট। কারণটা কি? উপাদান সংখ্যা এখানে আছে 1 2 3 4 গোনা যাচ্ছে, আর এখানে আছে হচ্ছে 26টা। কারণ এক্স যদি অ্যালফাবেট হয়, অ্যালফাবেটের ভিতরে ইংলিশ অ্যালফাবেটে আমাদের 26টা লেটার আছে বা বর্ণ আছে। সো আমাদের কিন্তু এটাও কিন্তু সসীম সেট বা ফাইনাইট সেট, দুটোই সেট। কিন্তু অসীম সেট আবার কি? তাহলে অসীম সেটও আছে, সেটা আমরা পরের আলোচনা করছি। যেহেতু দুইটা উদাহরণ এখানে সসীম সেটে আছে, সসীম সেট লেখা আছে, আমরা সসীম সেটে আলোচনা করলাম। এবার আমরা আসছি অসীম সেট। অসীম সেটটা হচ্ছে যেই সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করা যাবে না। তো আমরা এই ধরনের সেটকে আমরা কি বলবো? তো ঠিক আছে, আমরা এই ধরনের সেটকে অসীম সেট বলছি, কিন্তু এই ধরনের সেটকে বুঝবো কিভাবে বা কিভাবে চিন্তা করবো একটু দেখি। সাপোজ সি একটা সেট আছে, এই সি সেটের ভিতরে এক্স একটা উপাদান, উপরেরটাও এক্স দিয়েছি, এই এক্স দিয়েছি, এটা কিন্তু আলাদা একটা এক্সাম্পল, এটা আলাদা একটা এক্সাম্পল। আমরা কিন্তু ওয়াই লিখতে পারতাম। আচ্ছা, ওয়াই লিখলে এখানে হচ্ছে ওয়াই একটা উপাদান। ওয়াই বলতে বোঝাচ্ছে, এটাতে কেউ কনফিউজড হবে না, প্রথমেই বলছি, হ্যাঁ, ওয়াই একটি স্বাভাবিক সংখ্যা। যদি স্বাভাবিক সংখ্যা সেট নিয়ে আমরা এখনো আলোচনা করিনি, সেই জন্য আমি কিন্তু ওয়াই বিলংস টু এন বা এই ধরনের কিছু কিন্তু আমি লিখিনি, আপাতত ওয়াই। এখন আমরা বলছি ওয়াই ইজ ইভেন নাম্বার, ওয়াই ইজ ইভেন। এর মানে হচ্ছে ওয়াই হচ্ছে জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যা কয়টা আছে? অসীম সংখ্যক জোড় সংখ্যা আছে 2 4 6 8 10 12 এভাবে চলতে থাকবে। তাহলে শেষ করা যাবে না, গুনতে সারা জীবন গুনলেও শেষ হবে না। তাহলে এটা নিশ্চয়ই একটা অসীম সেট। তো যাই হোক, অসুবিধা নেই, এটা একটা অসীম সেট। অসীম সেটকে প্রকাশের জন্য আমরা সবসময় বিল্ডার মেথডটা বেশি পছন্দ করবো, অর্থাৎ গঠন পদ্ধতিটা বেশি পছন্দ করবো। গঠন পদ্ধতি কেন? কারণ গঠন পদ্ধতি না হয় যদি তালিকা পদ্ধতিতে লিখি, তাহলে অসীম সেটকে লিখতে গেলে আমাদের কিন্তু একেবারেই লিখে যেতেই থাকতে হবে, আমরা আর কোনোদিন শেষ করতে পারবো না। সেই জন্য অসীম সেটকে সবসময় আমরা প্রকাশের জন্য চেষ্টা করি হচ্ছে এটাকে বিল্ডার পদ্ধতিতে লেখার জন্য বা গঠন পদ্ধতিতে লেখার জন্য। আচ্ছা, তাহলে
ইভেন নাম্বার কি? ইভেন হচ্ছে জোড় সংখ্যা, রাইট? জোড় সংখ্যা। বাংলায় যদি আমরা জিনিসটাকে লিখি তাহলে আমরা এইভাবে লিখব যে ওয়াই সাচেস ওয়াই একটি জোড় সংখ্যা। ওয়াই একটি জোড় সংখ্যা এভাবে লিখব। তো এটা ইংলিশে লেখা আছে, এটা বাংলায় লেখা আছে, যা অসুবিধা নেই। তো লাইক দ্যাট, যে আমরা যদি বলি এটাকে যদি বাংলায় করি তাহলে হচ্ছে যে এক্স ইজ অ্যালফাবেট অফ ইংলিশ, না লিখে আমাদের লিখতে হবে এক্স ইংলিশ বর্ণমালা, শেষ, দ্যাটস ইট। আচ্ছা ফাইন, আমরা আরেকটা জিনিস জানবো এখন। আমরা এখানে সসীম সেট অসীম সেট পড়ে ফেললাম বা বুঝে ফেললাম, শুধু এতটুকু বুঝলেই চলবে। এগুলো আসলে সরাসরি পরীক্ষা আসছে না, কিন্তু একটু পরে যে আমরা সলিউশনে যাব, এই সলিউশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর সলিউশনটা আমাদের সঠিকভাবে পারতে হলে, বুঝতে হলে আমাদের এই জিনিসগুলো লাগবে। এই জন্য একটু পুরানো জিনিস আলোচনা করে নিচ্ছি আর কি। ওকে, আমরা আসছি ফাঁকা সেট। ফাঁকা সেট আবার কেমন সেট স্যার? ফাঁকা সেট অবশ্যই একটা সেট, এটা একটা কারণ আছে। যদি কিছুই না থাকে তাহলে সেটা হচ্ছে ফাঁকা সেট। সাপোজ কে একটা সেট, এটার ভিতরে কোনো উপাদান নেই, কোনো উপাদান নেই, কোনো লজিক নেই, কোনো যুক্তি নেই, কিছু নেই, কোনো লজিক নেই এবং কোনো অর্থাৎ এটা অসীম, এটা হচ্ছে যে আমাদের তালিকা পদ্ধতিতেও ফাঁকা সেট, আর এটা হচ্ছে আমাদের বিল্ডার পদ্ধতি বা গঠন পদ্ধতিতেও এটা ফাঁকা সেট। যেহেতু কিছু নেই ভিতরে তাহলে কোনো শর্ত নেই, আর যেহেতু কোনো উপাদান নেই তাহলে তালিকা পদ্ধতিতেও এটা ফাঁকা সেট, এবং যেহেতু কোনো শর্ত নেই তাহলে এটা আমাদের গঠন পদ্ধতিতেও ফাঁকা সেট। দুই পদ্ধতিতে এটা ফাঁকা সেট। ফাঁকা সেট এইভাবে লিখে, আবার কেউ কেউ এইভাবে লিখে। এটা হচ্ছে অরি, নট ফাই। ফাই না, এটার নাম হচ্ছে অরি, ড্যানিশ অক্ষর, ড্যানিশ অক্ষর। তো ডেনমার্কের বর্ণমালা থেকে নেওয়া অক্ষরটা ড্যানিশ অক্ষর, এটার নাম হচ্ছে অরি। তো যাই হোক, এটা গেল ফাঁকা সেট। ফাঁকা সেটে কোনো উপাদান নেই, তাহলে আবার সেট কেমন? ঠিকই আছে, আমার কাছে কিছু না থাকলে শূন্য, আমার কাছে কোনো আপেল না থাকলে শূন্য সংখ্যক আপেল আছে, তাহলে এটা আবার সংখ্যা কেন? শূন্য আবার সংখ্যা কেন? ঠিক তেমনি ব্যাপারটা, যে ফাঁকা সেটে কিছু না থাকলেও এটা একটা সেট। ওকে, থ্যাংক ইউ। এইটুকু আমরা বুঝতে পেরেছি আশা করি। তো এবার আসছি, আমরা ভ্যানচিত্রটা একটু পরে আলোচনা করছি, তার আগে উপসেটটা আমরা একটু আলোচনা করি। উপসেট, আচ্ছা, উপসেট হচ্ছে একটা সেটের একটা অংশ। এটাকে দিয়েই আমরা ভ্যানচিত্র দিয়েই উপসেটটা বুঝবো, সেই জন্যই আমরা ভ্যানচিত্রে চলে আসলাম আবার। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে উপসেটটা আলোচনা করবো, উপসেটটাকে ফোকাস করে ভ্যানচিত্রটা বুঝে ফেলবো। আচ্ছা দেখি একটু, প্রথমে আমাদের এটা হলো সাপোজ এটা একটা সেট। কি সেট? এটা আমাদের জানা, সার্বিক সেট নাকি আমাদের অন্য কোনো সেট বা হোয়াটএভার, সসীম সেট অসীম সেট, এটা আমাদের এখন জানা হবে। এটা একটা সেট। সেট বলতে কি বোঝাচ্ছে? এখানে কিছু উপাদান আছে, এখানে কিছু উপাদান লেখা আছে, এটা একটা ছবি দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে যে এর ভিতরে যেই সব উপাদান আছে সেটা একটা সেট নির্দেশ করতেছে। মূলত এখান থেকে ভ্যানচিত্রের যাত্রা শুরু। হ্যাঁ, তো যাই হোক, জন ভ্যান নামক একজন গণিতবিদ এটা সর্বপ্রথম প্রপোজ করেন, এবং এটাই আমরা এখনো চলে আসছি। এটার সাহায্যে অনেক কিছু সলভ করা যায়, জিনিসটা বুঝাতেও, নিজে বুঝতে অন্যকে বোঝাতে সহজ হয়। আসি, তো ভ্যানচিত্র হচ্ছে, সাপোজ এটা একটা সেট, সাপোজ এটা একটা এ সেট, এটা আরেকটা সেট, সাপোজ এটা একটা বি সেট। সো এরকম বিভিন্ন শেপের বা বিভিন্ন আকৃতিতে আমরা ভ্যানচিত্র আঁকতে পারি। তো যাই হোক, এই জন্যই আসলে আমি বলছিলাম যে ভ্যানচিত্রের আলোচনাটা আলাদাভাবে নয়, আমরা জাস্ট উপসেট বুঝতে গিয়েই ভ্যানচিত্রটা বুঝে ফেলবো। উপসেটটা আমাদের বুঝতে গিয়েই আমরা ভ্যানচিত্রটা বুঝবো। এখন এই ভ্যানচিত্র দুইটা, এটা একটা ভ্যানচিত্র, এটা একটা ভ্যানচিত্র, এবং আরও অনেক ভ্যানচিত্র আঁকা যায় বিভিন্ন শেপের, বলেছি একটু আগে। এখন এই ভ্যানচিত্রের মধ্যে এই গোলকটা যদি একটু এত বড় না হয়ে একটু ছোট হয়, সাপোজ এই গোলকটা হচ্ছে এতটুকু, এটা বি সেট অবশ্যই মনে করলাম। তাহলে আমরা একটু খেয়াল করি, এই গোলকটা একটা বি সেট, এটা হলো এ সেট। এই গোলকটাকে যদি তুলে নিয়ে এসে এখানে বসাই তাহলে কি হচ্ছে? এটা হলো আমাদের বি সেট। বি সেট, তাহলে আগে ছিল এ সেট একটা সেট, কিন্তু এ সেটের ভিতরে আরেকটা সেট আছে
বি সেট। এরকম ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই বি সেট হচ্ছে এ সেটের উপসেট। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, বা সাবসেট, ইংলিশ হচ্ছে সাবসেট। তাহলে আমরা দেখি যে এই বি সেটটা যেহেতু এ সেটের উপসেট, তাহলে আমরা এটাকে লিখবো কিভাবে? একটা প্রেজেন্টেশন তো দরকার আছে, তো ছবি। তো আমরা বীজগণিতীয়ভাবে যেখানে চিহ্ন দ্বারা লিখি সেই পদ্ধতিতে আমরা বলি হচ্ছে বি সেট, এইভাবে লিখলাম এ সেট। এটা হলো বি সেট এ সেটের একটি উপসেট। আচ্ছা, এখন এ সেটের উপসেট, এ সেট তো নিজেও তার উপসেট, কারণ এ সেটের ভিতরে তো এ সেট আছে। এটা এ সেট আর এটাও এ সেট। এই এ সেটটাকে এই এ সেটের মধ্যে নিয়ে এসে বসানো যায়, সমান সমান হবে। এই লাইন এই লাইনের উপরে, এই লাইন এই লাইনের উপরে, এই লাইন এই লাইনের উপরে, এবং এই লাইন এই লাইনের উপরে হবে। তাহলে এ সেটও তো নিজে তার একটা উপসেট। উপসেট মানে হচ্ছে যে যদি কোনো সেটকে আরেকটি সেটের মধ্যে সম্পূর্ণ সেটের ভিতরে সম্পূর্ণভাবে বসিয়ে ফেলা যায়, তাহলেই সেটা উপসেট হবে। কোন সেটটা? ওই আরেকটা সেটের উপসেটটা হবে। ঠিক আছে, গেল আমাদের এই উপসেট নিয়ে আমরা বুঝে ফেললাম উপসেট জিনিসটা আসলে কি। এখন আমরা ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র দেখলাম। সেট, টেবুলার মেথড, বিল্ডার মেথড, ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, এটা অসীম সেটটা হচ্ছে ইনফাইনাইট সেট, আর ফাঁকা সেট এটাকে বলে এমটি সেট। আর এরপরে আমরা আসছি ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র, এরপর উপসেট বা সাবসেট। এবার দুটা গুরুত্বপূর্ণ জিনিস, প্রকৃত উপসেট আর অপ্রকৃত উপসেট। প্রকৃত উপসেট হচ্ছে যেমন এ একটা সেট ছিল, এ সেট, আর এখানে আছে একটা বি সেট। এ সেটের ভিতরে বি সেটকে ঢোকানোর পরে এ সেটের মধ্যে বি সেট বাদ দিয়ে আর কোনো জায়গা আছে কিনা, খালি জায়গা আছে। এই জায়গাটা, এটা তো এই জায়গাটা তো বি সেটের ভিতরে পড়ে নাই, বি সেটের বাইরে পড়ছে, আবার এ সেটের কিন্তু ভিতরে পড়ছে, এ সেটের ভিতরে পড়ছে। তাহলে যেহেতু খালি জায়গা আছে, যদি এরকম কোনো খালি জায়গা থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের, সেক্ষেত্রে আমাদের এই বি সেটটা এ সেটের উপসেট তো আগে থেকেই ছিল, এখন হচ্ছে বি সেটটা এ সেটের প্রকৃত উপসেট। যেহেতু এ সেটের ভিতরে বি সেট ছাড়া আরো জিনিসপত্র আছে, আরো জায়গা আছে বা আরো উপাদান আছে। যেহেতু খালি জায়গা আছে মানে এখানে খালি জায়গা বলতে এখানে উপাদানকে বোঝাচ্ছে। সো তাহলে আমার বি সেটটা হচ্ছে এ সেটের উপসেট, এবং এই ক্ষেত্রে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট মানে হচ্ছে যদি বি সেট ছাড়া এ সেটের ভিতরে আরো খালি জায়গা থাকে, এবং এই জায়গাটা এটা এ সেটের ভিতরে পড়ছে, বি সেটের ভিতরে পড়ছে, এই জায়গাটা এটা বি সেটের বাইরে পড়ছে কিন্তু এ সেটের ভিতরে পড়ছে, কিন্তু এরকম জায়গা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রকৃত উপসেট। বি সেটটা এ সেটের প্রকৃত উপসেট। ফাইন। এখন প্রকৃত উপসেটকে আমরা কিভাবে প্রেজেন্ট করব সেটা একটা বিষয়। তার আগে আচ্ছা ঠিক আছে, প্রকৃত উপসেটটা বি এ সেটের উপসেট, এটা হলো প্রকৃত উপসেট, এটাই কিন্তু প্রকৃত উপসেট। এটা বি এ সেটের উপসেট, বি এ সেটের প্রকৃত উপসেট। এই ক্ষেত্রে বি এ সেটের প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট হয়ে গেল প্রকৃত। এবার যদি আমরা একটু সামনে আসি, অপ্রকৃত উপসেট কেমন হতে পারে? উপসেট কিন্তু অপ্রকৃত, কারণ খালি জায়গা নাই। খালি জায়গা যদি না থাকে, সাপোজ এটা আমাদের এ সেট, পি সেট, এটা পি সেট, পি নাম দিলাম। আরেকটা সেট আছে এক্স্যাক্টলি পি সেটের মতোই, অবিকল, এক্স্যাক্টলি পি সেটের মতোই অবিকল, এটার নাম হচ্ছে কিউ সেট। একদম সেম সেট, যদিও আমার আঁকাতে একটু ছোট বড় আছে, আমি একটু ঠিক করে নিচ্ছি যদি যাতে বুঝতে সহজ হয়। এক্স্যাক্টলি সেম দুটো সেট, একটা পি সেট একটা কিউ সেট, সেম এই রেখাটা এটার সমান, এটার সমান, এটার সমান, এটার সমান। জ্যামিতি বুঝাচ্ছি না, জ্যামিতি না সমান, এবং এই কোণগুলো সবগুলোই সমকোণ হলে ঠিক এই
আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটা হুবহু সেম এবং এর ভিতরে যা যা আছে এর ভিতরে তা তা আছে। সাপোজ আমি বাজার থেকে একটা টি সেট কিনে নিয়ে আসলাম, তাহলে আমার এই টি সেটটা এবং আরেক দোকান থেকে আরেক ভদ্রলোক একই রকমের আরেকটা টি সেট কিনে নিয়ে আসলেন, কিন্তু একটা টি সেটের নাম ছিল পি টি সেট আর একটা টি সেটের নাম ছিল কিউ টি সেট, কোম্পানি দুটা আলাদা। তখন বাকি সমস্ত কিছু সেম, তাহলে কি হচ্ছে এই সেটটা আর এই সেটটা এক্স্যাক্টলি সেম সেট হচ্ছে, কনসেপ্ট অনুসারে সেম সেট হচ্ছে। যদিও সেম হচ্ছে না টি সেটের ক্ষেত্রে, এটা আমরা পরে আলোচনা করবো, আরও উচ্চতর ক্লাসে এগুলো নিয়ে আলোচনা হবে, ইন্টারমিডিয়েট লেভেলে এগুলো নিয়ে আলোচনা হবে যে এক্স্যাক্টলি সেম হবে না, কিছু ডিফারেন্স থাকবে। কিন্তু যদি আমরা বলি যে অবিকল টি সেট দুটাকে আলাদা করা যাচ্ছে না এবং এই টি সেট দুটা আসলে একই সেট, সেই ক্ষেত্রে এটা আসলে সমান সেট বলা হবে। তো সেগুলো নিয়ে আসলে উচ্চতর ক্লাস আলোচনা, আমাদের আপাতত এত কিছু লাগছে না। আমরা দেখি পি সেটটা কিউ সেটটা যদি এক্স্যাক্টলি সেম সেম সেট হয়, তাহলে এই পি সেটটাকে কিন্তু এখানে বসানো যাবে, বসালে কিন্তু এই দাগগুলো পুরোপুরি এই দাগের সাথে মিলে যাবে। তার মানে তখন পি সেট আর কিউ সেট, যেহেতু কিউ সেটকে পি সেটের উপরে বসিয়েছি, কিউকে পি এর উপরে বসিয়েছি, তাহলে কিউ হচ্ছে পি সেটের কি সেট? অপ্রকৃত উপসেট। অপ্রকৃত কেন? অপ্রকৃত এই জন্য যে এটা তো আসলে উপসেট না, আসলে সমান সেট, সেই জন্য অপ্রকৃত উপসেট। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমরা এই কিউকে পি এর উপরে বসালাম, আমরা বলছি এই তত্ত্বটাকে আমরা এইভাবে প্রেজেন্ট করছি যে কিউ এইভাবে দিলাম এবং এটা হলো পি। ইনফ্যাক্ট যেটা আছে সেটা হচ্ছে কিউ পি এর সমান, কিউ পি এর সমান, আসলে হচ্ছে সমান। এবং এটা হচ্ছে এটা আসলে সমান চিহ্ন দিয়েই লেখা যায়। তারপরেও আমরা যেহেতু উপসেট এবং সমান সেট, তার মানে সমান সমান সেট কিন্তু উপসেট এবং সমান সেট দুইটা তথ্য এখানে একসাথে আছে। এটা একটা উপসেট, সমান সেট হলে তো উপসেট হবে, আর যেহেতু সমান সেট সেই জন্য নিচে একটা সমান চিহ্ন দেওয়া আছে। এটা নিয়ে আরও কিছু কথাবার্তা আছে, এটা আসলে সাফিস করে না বা পর্যাপ্ত হয় না, আমরা আরেকটু উচ্চতর ক্লাসে গেলে ডিটেল ক্লাসে লেকচারগুলোতে ডিটেল পাওয়া যাবে। আপাতত আমাদের অঙ্ক পারার জন্য এবং এই বইয়ের আমাদের যে বই আছে এবং যে সিলেবাস আছে এবং যেসব প্রশ্ন পরীক্ষা আসবে সেগুলো সমাধান করার জন্য আমাদের এইটুকু ধারণা এনাফ। তাহলে কিউ হচ্ছে পি এর উপসেট গেল, শেষ করলাম। এবার একটু আসছি যে প্রকৃত উপসেট বুঝলাম আর অপ্রকৃত উপসেট বুঝলাম, দুইটা জিনিস আমরা বুঝে গেলাম। অপ্রকৃত হচ্ছে যদি সমান হয়ে যায়, একটা সেট আরেকটা সেটের সমান হয়ে যায়, সহজ কথা হচ্ছে এটা, একটা সেট আরেকটা সেটের সমান হয়ে গেলে এই সেটটা হচ্ছে অপ্রকৃত উপসেট। এটা কখনোই প্রকৃত উপসেট না, অপ্রকৃত। কারণ উপমানে তো আসলে আমরা জানি ছোট, সচরাচর এই অর্থে ব্যবহৃত হয়। তো যেহেতু ছোট না, একেবারেই সমান, তাহলে তো এটা উপসেট হয় ঠিকই, কারণ একটার ভিতরে তো আরেকটা যাচ্ছে, যেহেতু এগুলো একটার উপরে আরেকটা সুন্দর মতো এসে বসছে, তাহলে এটা উপসেট হয় কিন্তু প্রকৃত হয় না, অপ্রকৃত হয়। তাহলে ছোটটাই হলো আমাদের প্রকৃত উপসেট, যেটাতে ছোট আছে, এটা বড় বিটা ছোট, সেখানে প্রকৃত উপসেট, আর বাকি না হলে এটা অপ্রকৃত উপসেট। আচ্ছা, ঠিক আছে, এবার চলে আসছি এখানে নোটেশন নিয়ে একটু সমস্যা আছে, আমি আগেই বলে নিচ্ছি। তবে আমি বইয়ের নোটেশনটা ফলো করছি, বইয়ে যেটা আছে সেটা ফলো করছি। ডিটেল এগুলো পাওয়া যাবে হচ্ছে আমি যে গণিতের গল্প করি সেখানে আমি চলে আসবো কয়েকদিনের ভিতরে, এইসব জায়গায় সেখানে আমি ডিটেলটা বলবো। আপাতত আমাদের পরীক্ষা। আচ্ছা, তাহলে প্রকৃত উপসেট অপ্রকৃত উপসেট ক্লিয়ার। এবার আসুক সেটের সমতা। সত্যি কথা বলতে সেটের সমতা তো আসলে আলোচনা করেই ফেললাম, তাই না? দুইটা সেটের সমতা আলোচনা করেছি, তবে একটু টেবুলার মেথডে বা বিল্ডার মেথডে আলাদাভাবে আলোচনা করলে একটু সহজ হয় জিনিসটা বুঝতে, সেজন্য আরেকটু আলোচনা করে নিচ্ছি। সাপোজ এই একটা সেট আছে, এখানে 1, 2 এবং 3, এই তিনটা উপাদান আছে। একটা উপাদানের নাম 1, আরেকটার নাম হচ্ছে 2, একটা নাম হচ্ছে 3। এগুলো কিন্তু সংখ্যা নয়, এগুলো কিন্তু নাম। সেটের ভিতরে যা যা থাকে এগুলো সবসময় নাম হয়, নাম, কোনো একটা উপাদানের নাম। আপাতত আমরা সংখ্যা দিয়ে নাম দিতে পারি, যেমন ক্লাসে বিভিন্ন স্টুডেন্ট নাম্বার বা রোল নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার থাকে, তো এগুলো আসলে কিন্তু সংখ্যা নয়, এগুলো সংখ্যা নয়। যেমন
রোল নাম্বার 1 আর রোল নাম্বার 2 এই দুটো সংখ্যা যদি হতো তাহলে যোগ করা যেত, 2 এর আগে 3 হতো, কিন্তু এটা তো হবে না। এটা একটা নাম, ওই ছেলেটার একটা আইডেন্টিটি বা ওই মেয়েটার একটা আইডেন্টিটি। তো লাইক দ্যাট, এটা হলো। এবার বি যদি আরেকটা সেট হয়, এই সেটটা 1 2 3 এটাই যদি হয়, তাহলে এই দুটা সেট কিন্তু আসলে সমান সেট, তাই না? আমরা বলবো হচ্ছে এ ইকুয়াল টু বি, দুইটা সমান সেট বলবো। আচ্ছা, এখন যদি আমরা বলি সি আরেকটা সেট আছে, এই সেটটা হচ্ছে 3 1 2, জাস্ট এটার এগুলোর উপাদানগুলোকে একটু উল্টাপাল্টা করে লেখা আছে। এইটাও কিন্তু ওই আগের সেটগুলোর সঙ্গে সমান হবে, অর্থাৎ এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে সেটের উপাদান যদি ক্রম পরিবর্তন করা হয় তাহলে কিন্তু সেটের পরিবর্তন হয় না। সেট কখন অসমান হবে সেটা একটু আমাদের জানতে হবে। সেটটা অসমান হবে হচ্ছে, আমরা একটু পাশে আসি, সেটটা অসমান হবে সাপোজ ডি আরেকটা সেট আছে, এটা হলো 1 2। ডেফিনেটলি এই ডি সেটটা এ সেটের সমান না, কারণ এখানে 1 2 3 আছে, এখানে 1 2 আছে, তাহলে এ নট ইকুয়াল টু ডি, তখন কিন্তু সমান হচ্ছে না। আচ্ছা, আরেকটা দেখি, ই আরেকটা সেট আছে, এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে, তাহলে অঙ্ক করার জন্য সহজ হবে, অন্য কিছু না, এটা আমরা সবাই জানি, তারপরে আলোচনা করছি আর কি। ঠিক আছে? আচ্ছা, এখানে আছে 1 2 এবং এখানে আছে 4। এখানে দেখা যাক 1 1 এর সাথে মিলে, 2 2 এর সাথে মিলে, কিন্তু 4 কিন্তু 3 এর সাথে মিলে না। একটা উপাদান হেরফের আছে, যদিও উপাদান সংখ্যা সমান আছে, কিন্তু একটা উপাদান হেরফের আছে। তখন আমাদের একটা সমস্যা, সেটাকে সমান সেট আমরা বলতে পারছি না, এ নট ইকুয়াল টু ই, আমাদের কিন্তু সেট দুটা সমান হচ্ছে না। এখানে সেটের সমতা এবং অসমতা নিয়ে আমরা একটু আলোচনা করেছি। সমতা বললে আসলে অসমতা চলে আসে অনেকটা। তবে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেখানে হচ্ছে যেহেতু এ বি এর সমান, তাহলে আমরা কি বলতে পারি, অবশ্যই এ বি এর তো উপসেটও হয়, এবং সেই ক্ষেত্রে আমরা কি বলবো, অবশ্যই অপ্রকৃত উপসেট, একটু আগে আলোচনা করেছি অপ্রকৃত উপসেট। তাহলে এ আমরা বলতে পারি যে এ বি এর সমান হলে এ বি এর উপসেট এবং সমান সেট, হ্যাঁ, আমাদের বইয়ের চিহ্ন অনুসারে সমান সেট। এবং এখান থেকে আমরা এটাও বলতে পারি যে বিও কিন্তু এ এর উপসেট এবং সমান সেট, বিও এ এর উপসেট এবং সমান সেট, কারণ এটা এটা সমান হলে এটা তো এটা সমান, তাহলে উল্টায় লেখা যায় এই একই। তো এই চিহ্নটা আর এই সমান চিহ্নটা, এই সমান চিহ্নটা, এইটা আর এই সমান চিহ্নটা সেম, এটাতে বলা হচ্ছে সমান, আর এটাতে বলা হচ্ছে উপসেট এবং অপ্রকৃত উপসেট, অর্থাৎ সমান সেট। আবার বলে দিই। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। এবার একটু আমরা সামনের দিকে এগিয়ে যাই, আর একটু সামনে যাব। সেটের অন্তর, সেটের অন্তর বা আমরা বলি বাদ সেট, বাদ, বয়াকার বা আত্ম বাদ, বাদ সেট। তাহলে আমরা বলি সেটের অন্তর। সাপোজ একটা সেট আছে এ, এখানে আছে 1 2 3, আর এখানে আছে হচ্ছে বি আর একটা সেট, এটাতে আছে হলো 1 2, আচ্ছা এতটুকুই থাক। তাহলে আমরা এ বাদ এইভাবে লিখি, এ বাদ বি, এই চিহ্নটাকে আমরা লিখি 1 2 3, এর জায়গায় এ লিখলাম, বাদের জায়গায় এখানে তোমাদের বইয়ে মাইনাস চিহ্নটা কোনো কোনো জায়গায় ব্যবহার করেছে, অনেকেই মাইনাস চিহ্ন ব্যবহার করতে চায়, আমি একটু অনাগ্রহী, কারণ এখানে মাইনাস চিহ্ন যেটা ব্যবহার করে, এই মাইনাস চিহ্নটা আমরা জেনারেলি অ্যারিথমেটিক্সে বা অ্যালজেব্রাতে বা গণিতের অন্যান্য শাখায় যে মাইনাস চিহ্নটা ব্যবহার করি, এটা সেম মিন করে না। তো আমি এই চিহ্নটাই দিতে পছন্দ করবো, এবং এটা সম্পূর্ণ কারেক্ট, কোনো সমস্যা নেই। যেহেতু এই চিহ্নটা এখানে আছে, আমি এটাই ব্যবহার করলাম। এখানে দিলাম 1 2। বাদ সেটটা কিভাবে করতে হয়, ব্র্যাকেট দিলাম, এখানে 1 আছে, এখানেও আছে, যেই উপাদানটা এখানে আছে সেটা যদি এখানে থাকে তাহলে বাদ চলে যাবে। কি বলেছি, যেই উপাদানটা এখানে আছে সেটা যদি এখানেও থাকে তাহলে আর এটা এখানে লেখা যাবে না। 1 এখানে আছে, এখানে আছে, তাহলে আর লিখবো না। 2 এখানে আছে, এখানে আছে, তাহলেও লিখবো না, এখানে তার কিছু নাই, তাহলে এটাও লিখবো না, এটাও লিখবো না, বাকি থাকবে এটা, শুধু এটা লিখবো। এভাবে হচ্ছে সেটের আমাদের অন্তরটা করতে হবে। আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখি, এটা একটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল আমরা একটু দেখি। সাপোজ পি একটা সেট আছে 1 2 3, আর কিউ একটা সেট আছে, এটা হচ্ছে 1 2 4। এখন এই সেট থেকে
আমরা পি বাদ কিউ বের করছি, এই সেট থেকে এই সেট বাদ দিয়ে লিখছি, আর কিছু না। তো লিখবো হচ্ছে 1 2 3 বাদ 1 2 4। আবার আগের নিয়মে করছি, 1 আছে, এখানে 1 আছে, এটা এখানেও আছে, লিখবো না। 2 আছে, এটা এখানেও আছে, লিখবো না। 4 আছে, এটা এখানে নাই, 4 এখানে নাই। তাহলে এই 3টা শুধু বসবে। কেন খেয়াল করে দেখতে হবে, 1 যেহেতু এখানে আছে, এখানে নাই, এখানে আছে, সরি, তাহলে 1 লিখবো না। 2 এখানে আছে, এখানে আছে, তাহলে লিখবো না। 3 এখানে আছে, এখানে নাই, তাহলে লিখবো। এতটুকু। তাহলে আমরা দেখলাম যে কিভাবে সেটের অন্তর আমরা করি। সার্বিক সেট, এবার আসছি আমাদের সার্বিক সেটের দিকে। সার্বিক সেট জিনিসটা আসলে কি? আচ্ছা, তাহলে সার্বিক সেট ব্যাপারটা হচ্ছে, যেমন মহাবিশ্বটা আসলে সার্বিক সেট আমাদের জন্য, বস্তু জগতের জন্য, বাস্তবিক ক্ষেত্রে মহাবিশ্বটা আমাদের জন্য সার্বিক সেট। সবচেয়ে বড় যে সেটটা থাকে সেটা হলো সার্বিক সেট। অর্থাৎ সেটের পরিসর যতদূর পর্যন্ত আলোচনা করা হয় সেটা হলো সার্বিক সেট। কোনো একটা গাণিতিক সমস্যার ক্ষেত্রে বা যে কোনো সমস্যার ক্ষেত্রে, সেট নিয়ে কোনো সমস্যার ক্ষেত্রে যে সবচেয়ে বড় সেটটা কল্পনা করা হয় সেটা হলো সার্বিক সেট। যেমন এখন আমরা এখানে দেখতেছি যে সাপোজ ভেন ডায়াগ্রাম দিয়ে একটু বর্ণনাটা দিই। এটা একটা সেট। এখন এর ভিতরে এটা একটা সেট আছে, এটা একটা সেট আছে, আর এটা আরেকটা সেট আছে। একটা, দুইটা, তিনটা সেট আছে, কিন্তু এই তিনটা সেটের কেউই কিন্তু এই যে 4 কোণা দাগ দেওয়া সেটটা আছে এই সেটের বাইরে যায় না। তাহলে ওই সেটটা হচ্ছে সবচেয়ে বড় সেট, 4 কোণা দাগ দেওয়া সেটটা। তাহলে ওটা হচ্ছে সার্বিক সেট। তাহলে এই সার্বিক সেট, এটার নাম দিলাম ইউ বা এস, এস নাম দিলাম। এটার নাম দিলাম এ সেট, এটার নাম দিলাম বি সেট, এটার নাম দিলাম সি সেট। এই এস সেটটা হচ্ছে সার্বিক সেট, কারণ এস সেটের বাইরে কোনো সেট যায় না। যেই সেটের বাইরে কোনো সেট যায় না সেই সেটটা হচ্ছে সার্বিক সেট। ভেন ডায়াগ্রামে সচরাচর এই সার্বিক সেটটাকে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র ইত্যাদি দিয়ে প্রকাশ করা হয়, আর বাকি সেটগুলোকে সচরাচর গোল দিয়ে প্রকাশ করা হয়। তবে অন্যরকম প্রকাশও আছে, আমরা এগুলো পরবর্তীতে উচ্চতর ক্লাসে গেলে, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আমরা আলোচনা করব। আর আপাতত আমাদের প্রবলেম সলভ করতে পরীক্ষা আছে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা চলে আসি, সার্বিক সেটটা আমরা বুঝলাম। পূরক সেট খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। পূরক সেট, পূরক সেটটা হচ্ছে, যদি একটা সার্বিক সেট থাকে, সাপোজ সার্বিক সেটের মধ্যে উপাদান ছিল 1 2 3 4 5, এটা হলো সার্বিক সেটের উপাদান। ওই যে একটু আগে 4 কোণা এঁকেছিলাম, ওটার মধ্যে মনে করো 1 2 3 4 5 আছে। আর এই একটা সেট আছে, এটা হলো 1 3 5, এই সেটটা আছে। সাপোজ এই একটা সেট আছে। এখন আমরা যেহেতু আমাদের আলোচনার পরিসর কতদূর পর্যন্ত, সার্বিক সেট পর্যন্ত, অর্থাৎ আমরা এর বাইরে কোনো কিছু চিন্তা করবো না, আমাদের এই এই গণিতের মধ্যে অন্য কিছু নেই। তাহলে যখন আমরা সার্বিক সেটে আসব, তখন এই সার্বিক সেট বাদ যদি আমরা এ সেট বলি, এই সেট থেকে এই সেটটা বাদ দিব। অর্থাৎ সার্বিক সেটের ভিতরে এই সেট থেকে এই সেটটাকে আমরা বাদ দিব, সার্বিক সেট থেকে আমরা এটা বাদ দিব। তাহলে বাকি যে অংশটা পড়ে থাকে, এটা একটু আগে একটা ছবি এঁকেছিলাম, সে আবার আঁকবো, এখন একটু বুঝে নিই। এইটাকে কিন্তু আমরা বলি হলো এ প্রাইম, এটাকে বলি আমরা এ প্রাইম, কেউ কেউ বলে এ নট, এই ধরনের অনেক রকমের নাম আছে। এই জিনিসটা হচ্ছে পূরক সেট, বা কেউ কেউ আবার বলে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট, এ প্রাইম, এ নট, কোনো কোনো দেশে প্রচলন আছে এ বার আকারে লেখার জন্য। আইসিটিতে এটার খুব বেশি প্রয়োগ আছে, আমরা পরবর্তীতে দেখবো উচ্চতর ক্লাসের আইসিটিতে, আমাদের এই ক্লাস পর্যন্ত নয়। ওকে, আমরা আসি। তাহলে এখানে এটাকে কিভাবে হিসাব করা হবে? এ এস হচ্ছে 1 2 3 4 5। শোনো, সামনে কিন্তু প্রশ্ন সলভ করবো, সুতরাং এটা কিন্তু গল্প না, এটা কিন্তু রিয়েলি বোঝার জন্য আমরা একটু চেষ্টা করছি। হ্যাঁ, সবাই মিলে, তোমরাও বুঝবে, আমিও বুঝবো। সো বি কোঅপারেটিভ প্লিজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে 1 2 3 4 5 এটা গেল। এখান থেকে আমরা বাদ দিচ্ছি, যেহেতু এস বার এ লেখা আছে, এস বার এ হচ্ছে আমাদের এরকম 1 3 এবং 5।
এস বাদ এ মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম বা এ বার বা এ নট বা নট এ, বা কমপ্লিমেন্ট এ, এভাবে বলা হয়। সো অনেক রকমের নাম আছে এটার, এইটা। তো যাই হোক, আমাকে এই মুহূর্তে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পূরক সেট। তাহলে পূরক সেটটা হচ্ছে আমাদের আলটিমেটলি খেয়াল করতে হবে, এখানে আমাদের পূরক সেটের সংজ্ঞাটা বলা আছে। একটা সার্বিক সেট থেকে কোনো একটা সেটকে বাদ দিলে বাকি যে অংশটা পড়ে থাকে সেটাই হচ্ছে আসলে পূরক সেট। একটু ভেন ডায়াগ্রামে দেখে নিচ্ছি, কারণ এটা ভেন ডায়াগ্রামের সেন্সটা প্রয়োজন আছে। আচ্ছা, এই হলো আমাদের ভেন ডায়াগ্রাম। এই সেটটা হলো সার্বিক সেট, নাম দিলাম এস। আর এর ভিতরে একটা এ নামক আরেকটা সেট দিলাম, তাই তো। এস এর মধ্যে আমাদের কি কি আছে? এস এর মধ্যে আছে হলো আমাদের 1 2 3 4 5। স্যার এভাবে ছড়াই ছিটাই কেন লিখলেন? কারণ আছে একটা, কারণটা হচ্ছে এস এর ভিতরে আমাদের 1 2 3 4 5 আছে, দেখা যাচ্ছে। এস মানে হচ্ছে এই কয়েকটা জিনিস, কিন্তু এর ভিতরে 1 3 5 আছে। তাহলে এটা তো এর ভিতরেই, এই 1 3 5টা তো এর ভিতরেই লিখতে হবে নাকি? আচ্ছা, আর এর ভিতরে থাকলে তো এটা এস এর ভিতরে থাকেই। ক্লিয়ার? তাহলে যেহেতু এস তো সার্বিক সেট, সমগ্র আলোচনার পরিসর এই গণিতের জন্য এস আমাদের, আর এটা হচ্ছে আমাদের ওই পরিসরের ভিতরে ছোট্ট একটু আলোচনা পরিসর। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা এটা বাদ দিলে আমরা কত পাবো? 1 এখানে আছে, তাহলে লেখা যাবে না। 2 এখানে নেই, তাহলে লেখা যাবে। 3 এখানে আছে, লেখা যাবে না। 4 এখানে দেখা যাচ্ছে না, তাহলে লিখতে হবে। 5 এখানে দেখা যাচ্ছে, লিখতে হবে না। তাহলে এটা হলো সার্বিক সেটের সংজ্ঞা। আর পুরো জিনিসটা হচ্ছে সার্বিক সেট কিভাবে, এটা হচ্ছে পূরক সেটের সংজ্ঞা। আর পুরো জিনিসটা হচ্ছে পূরক সেট কিভাবে লিখতে হয়, পূরক সেট কিভাবে নির্ণয় করতে হয় সেটা। আর এটা হচ্ছে ভেন ডায়াগ্রামে এটার অস্তিত্বটা দেখা যাচ্ছে। এই যে 2 4 দেখো, এই যে 2 এই যে 4, যারা কিন্তু এ সেটের ভিতরে নেই অথচ সার্বিক সেটের ভিতরে আছে। তার মানে হচ্ছে যে সার্বিক সেট থেকে এই অংশটুকু বাদ দিলে 2 আর 4 পড়ে থাকবে। এই তাহলে বোঝা গেল আশা করি। এই জিনিসটা নিয়ে আর কোনো কথা নেই। চলে আসছে সংযোগ সেট। আমরা প্রায় আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ আমাদের প্রশ্ন সলভ করার কাছাকাছি সময় আমরা চলে এসেছি। হ্যাঁ, প্রশ্ন যেগুলো সলভ করব ইনশাল্লাহ পরীক্ষায় আসবে 19 20 হবে, 18 20 হবে না ইনশাল্লাহ, ওই জিনিসটাই আসবে পরীক্ষায়। সো বি কেয়ারফুল। হ্যাঁ, আচ্ছা, ছেদ সেট। ছেদ হচ্ছে সাপোজ এ একটা সেট আছে 1 2 3 4, আর বি হচ্ছে আরেকটা সেট আছে, সেটা হলো 1 3 5। ঠিক আছে, 1 3 5, এটা একটা আরেকটা সেট। এখন ছেদকে আমরা এইভাবে নির্দেশ করি, এটাকে কেউ কেউ বলে ক্যাপ, কেউ কেউ বলে ইন্টারসেকশন। সঠিক শব্দটা ইন্টারসেকশন, বাট যেহেতু এটা ক্যাপের মতো, ঢাকনার মতো, তাই ক্যাপ বলে। আবার এটাকে আরেকটা কথা বলা যেতে পারে, এটা কিন্তু অ্যান্ড কানেকশন, অ্যান্ড লজিক, এবং লজিক। এই লজিক নিয়ে এখন আমরা আলোচনা করছি না, সামনে আলোচনা করব। আমাদের উচ্চতর ক্লাসে গেলে আইসিটিতে, ম্যাথে এই লজিকটা লাগবে, অ্যান্ড লজিকটা লাগবে, বিশেষ করে আইসিটিতে খুব ইম্পর্ট্যান্ট একটা লজিক। আচ্ছা, আসেন তাহলে এ অ্যান্ড, এখানে হচ্ছে আমাদের, আমরা যদি বি বলি, এটাকে বলে এ আর বি সেটের ইন্টারসেকশন বা ছেদ। সেটা কিভাবে হবে? সেটা হবে হচ্ছে, আমরা আগে এ বসিয়ে নিলাম 1 2 3 4, আর ইন্টারসেকশন চিহ্নটা থেকে গেল, বি কে বসাচ্ছি 1 3 5। এখন যা কিছু এটাতে কমন আছে, অর্থাৎ দুই জায়গাতে আছে, সেটা খালি লিখতে হবে। আমরা জানি এগুলো আসলে শেখারও কিছু নেই, বা শেখারও কিছু নেই, আমরা আগে থেকেই অভ্যস্ত। 1 এখানেও আছে, এখানেও আছে, লিখতে হবে। 2 এখানে আছে, এখানে নেই, লিখবো না। 3 এখানে আছে, এখানেও আছে, তাহলে 3 লিখবো। আর 4 এখানে আছে, এখানে নেই, তাহলে লিখবো না। ঠিক আছে,
তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের ছেদ সেট, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমাদের দাঁড়ালো এ, এটা 1 এবং 3 যদি এ এরকম হয় আর বি এমন হয়। ফাইন, তাহলে আমরা ছেদ সেটটা আমরা বুঝতে পারলাম। এবার আসছি একটু সংযোগ সেটের আগের উদাহরণটা, যদিও মুছে দিয়েছি, একটু বলে নিই ভেন ডায়াগ্রামে একটু খালি ছেদ সেটের আগের উদাহরণটা একটু খেয়াল করি। আমাদের দুইটা সেট, এটা একটা সেট আর এটা একটা সেট, 1 আর 3 আর 2 4 5। এটা যদি আমাদের একটু আগে যে সেট এঁকেছিলাম, সেট যেখানে লিখেছিলাম, এটা যদি এ যদি 1 2 3 4 এই চারটা উপাদান ছিল এতে, আর বিতে ছিল হচ্ছে 1 3 5। কিন্তু আমাদের ছেদটা কি? ছেদটা মানে দুটাতেই আছে। দেখো তো 1 আর 3 আমাদের উত্তর এসেছিল, এই 1 আর 3 কিন্তু বি সেটের মধ্যেও আছে, আর এই 1 আর 3 কিন্তু এ সেটের মধ্যেও আছে, সেই জন্য এটা ছেদ। এবার আসছে একটা টপিক, সংযোগ সেট। সংযোগ সেট আমরা ছেদ সেট করলাম, এটা কিন্তু করা হয়নি আমাদের, সংযোগ সেটটা বাকি। সংযোগ সেটটা একটু দেখি। এ একটা সেট, এটা একটা সেট, বি আর একটা সেট, এটা সংযোগের চিহ্নটা হচ্ছে এরকম, এটাকে ইউনিয়ন বলে, এই জন্য ইউ এর মতো, কেউ কেউ বলে হচ্ছে এটা কাপের মতো, তাই কাপ। আর এটা আসলে অরলজিক, লজিকগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো, আজকে না, আমাদের এই সিলেবাসের ভিতরে না, আমাদের পরীক্ষা যেন ভালো হয় সেই জন্য আসলে এই আলোচনা। তাহলে এ এবং বি, এটা এ ইউনিয়ন বি, সরি এবং না, এ ইউনিয়ন বি, আমাদের কি কি হবে? এ লিখে নিচ্ছি 1 2 3 ইউনিয়ন, বি লিখে নিচ্ছি 1 2 3 4। তাহলে আমাদের কি হচ্ছে? সংযোগের নিয়মটা হচ্ছে যা আছে সব লিখতে হবে, একবার করে লিখতে হবে, একই উপাদান দুইবার লেখা যাবে না। একই উপাদান দুইবার লেখার মানে হচ্ছে ওই দুটো উপাদান আসলে ডিফারেন্ট, কিন্তু আমরা সেই দুটো উপাদানকে তো ডিফারেন্ট করতে পারবো না, কারণ এই এক আর এই একের ভিতরে কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, নাম হিসেবে এটা কোনো ডিফারেন্স নেই, সেজন্য আমরা একই উপাদান দুইবার লিখবো না, বাকি সব উপাদান লিখে ফেলবো। দেখি একটু কি আছে। 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম। এখন দেখতে হবে ওখানকার উপাদানও তো লিখতে হবে, যা আছে সব লিখতে হবে, কিন্তু 1 যেহেতু একবার লেখা হয়ে গেছে আর লিখবো না, 2 যেহেতু একবার লেখা হয়ে গেছে আর লিখবো না, 3 লেখা হয়েছে আর লিখবো না, 4 লেখা হয় নাই তাই লিখলাম। এটা হলো সংযোগ সেট। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আমরা একটু আসছি নিশ্ছেদ সেট। আচ্ছা, তার আগে এটার ভেন ডায়াগ্রামটা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, মনে করো এটা একটা সেট এ সেট, এটা হলো বি সেট, এ সেট বি সেট, 1 2 3 এ সেটে আছে। এ সেটে আছে 1 2 3। একটু সেটটা একটু বড় করে নিচ্ছি, বড় না করে নিলে, আচ্ছা এই উদাহরণ দিয়েও বোঝানো যাবে, কিন্তু একটু বড় করে নিলে ভালো হবে, জিনিসটা দেখতে সুন্দর হবে। সাপোজ এখানে একটা উপাদান আছে, এটা আমরা 5 লিখলাম, তাহলে বোঝার জন্য ভেন ডায়াগ্রামটাতে বোঝার জন্য সুবিধা হবে, বিধায় এটা করছি। আর এখানে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এই সেটটা আসলে এই সেট উপসেট হয়ে গিয়েছিল, সেই জন্য সেখানে যাচ্ছি না, আমরা একটু ভেন ডায়াগ্রামে যাই। এখানে 5 লিখে দিলাম যাতে একটা উপাদান অন্তত ব্যতিক্রম থাকে, তাহলে আমাদের ভেন ডায়াগ্রামটাতে বোঝাতে সহজ। আমরা আসি এবার 5 থাকলে এখানে একটা 5ও চলে আসবে। 1 2 3 5, 1 2 3 5, 1 বসিয়েছি, 2 বসিয়েছি, 3 বসিয়েছি, 4 এখানে বসিয়েছি, কিন্তু 4 এখানে বসানো হয়নি, তাই 4টা এখানে আছে। এখানে 4 ছিল না, সেই জন্য 4টা এখান থেকে বসানো হয়। ঠিক আছে, এবার আমরা একটু ভেন ডায়াগ্রামটা দেখতে চাই। ধরি 1 1 2 3 4 5, এটা হচ্ছে এ সেটে আছে। 1 2 3 যেহেতু দুইখানে আছে, এটা 1 2 3 লিখলাম। কেন? কারণ এই যে লেন্স আকৃতির যে জায়গাটা আছে, এই লেন্স আকৃতির জায়গাটা আসলে
এই জায়গাটা এই সেটটাকেও বিলং করে, অর্থাৎ ওই সেটেও পড়ে, আর ওই জায়গাটা হচ্ছে এই সেটের মধ্যেও পড়ে। এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। আমাদের 1 2 3 এই যে তিনটা সেট আছে, এই তিনটা সেটের ভিতরে এই তিনটা উপাদান আছে, দুঃখিত সেট না উপাদান, এই তিনটা উপাদানের ভিতরে এই তিনটা উপাদান কিন্তু এ সেটেও আছে, বি সেটেও আছে। আর এ সেটে অতিরিক্ত ওই তিনটা উপাদান বাদ দিয়ে 1 2 3 বাদ দিয়ে 1 2 3 বাদ দিয়ে অতিরিক্ত একটা উপাদান আছে সেটা 5টা আমরা এখানে বসালাম। আর বি সেটে কি হচ্ছে 1 2 3 এই কয়েকটা উপাদান বাদ দিয়ে 1 2 3 অতিরিক্ত একটা উপাদান আছে 4। এই জন্য আসলে পরে ওই 5টা আমি লিখে নিয়েছি যাতে এখানে একটা উপাদান লেখা যায়, না হলে ঠিক প্রকৃত উপসেট হয়ে যায়, যে কারণে ভ্যান ডায়াগ্রামটা বুঝতে গেলে একটু সবার কাছে আনইউজুয়াল মনে হয়। ঠিক আছে, ভ্যান ডায়াগ্রাম আমি বোঝানো যায়, কিন্তু আনইউজুয়াল মনে হয়, কারণ ওরকম ভ্যান ডায়াগ্রাম আসলে আমরা এই ক্লাসে দেখতে অভ্যস্ত না, উচ্চতর ক্লাসে তো আমাদের দেখতে হবেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো। এখন সংযোগ সেটটা আসলে কি? সংযোগ সেটটা আসলে এখান থেকে যদি যাত্রা শুরু করি, অর্থাৎ এই দুটা সেটের সম্পূর্ণ পরিসরটা, এখান থেকে যাত্রা শুরু করলে এই পুরো এই অংশটা, এই পুরোটা হলো সংযোগ সেট। ছেদ সেট হচ্ছে এইটুকু লেন্স আকৃতি, তার মানে ছেদ সেট হচ্ছে এই যে লেন্স আকৃতির অংশটা এখানে দেখা যাচ্ছে লেন্সের মতো দেখতে, এই লেন্স আকৃতির অংশটা হলো ছেদ সেট। আর সংযোগ সেট হচ্ছে পুরোটা, অর্থাৎ এরকম যে অংশটা দেখা যাচ্ছে এটা হলো সংযোগ সেটটা পুরোটা, অর্থাৎ যা আছে এর ভিতরে, এই গোল্লা দুইটার ভিতরে, অর্থাৎ বৃত্ত দুইটার ভিতরে। আচ্ছা, এখানে এটা হলো ছেদ সেটটা। তো আশা করি মনে বোঝা গেছে। এবার একটু নিশ্ছেদ সেটটা আমরা বুঝতে চাই, হয়তো আমাদের তাত্ত্বিক আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এরপর হয়তো আমরা প্রশ্ন সলভে চলে যাব। নিশ্ছেদ সেটটা হচ্ছে, টিক দিয়ে দিলাম, সাপোজ এ একটা সেট, বি একটা সেট, এই একটা সেট, এই একটা সেট। ভ্যান ডায়াগ্রাম দিয়ে এবার একটু আগে শুরু করলাম। এ সেটে আছে হলো উপাদান 1 2 3, আর বি সেটে উপাদান আছে হলো 6 7 8। এখন এ সেটের উপাদান 1 2 3, বি সেটের উপাদান হচ্ছে 6 7 8। এটা লিখলাম। তাহলে একটু খেয়াল করলে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে এ সেটের কোনো উপাদান বি সেটে নাই, বি সেটের কোনো উপাদান এ সেটে নাই। যদি থাকতো তাহলে তো একটা আরেকটার ভিতরে ঢুকে যেত, থাকলে একটু আগে আমরা আলোচনা করেছি এরকম ঢুকে যেত একটা ভিতরে। কারণ এখানে যে উপাদানটা লিখবো, এই উপাদানটা এই সেটের ভিতরেও আছে, এই উপাদানটা ওই সেটের ভিতরেও আছে, ও পাশের সেটের ভিতরেও আছে, এই পাশের সেটের মধ্যেও আছে। তাহলে যেহেতু আছে, সুতরাং যেহেতু নেই, তাহলে এই দুটো সেটকে যদি আমরা এখন ইন্টারসেকশন করি, এ ইন্টারসেকশন বি, অর্থাৎ ছেদ সেট বের করি, তাহলে কি হবে? এরকম একটা জিনিস আসবে, এবং এ এবং বি এই দুটোর ইন্টারসেকশনটা কি হচ্ছে? কিছুই নাই। কেন? কারণ 1 এখানে আছে, এখানে নাই, তাহলে লেখা যাবে না। 2 এখানে আছে, এখানে নাই, তাহলে লেখা যাবে না। 3 এখানে আছে, এখানে নাই, তাহলে লেখা যাবে না। তাহলে কিছুই তো লেখা যাবে না। কিছু না লিখলে কি হয়? আমরা আলোচনা করেছি, এই যে এখানে আমাদের ফাঁকা সেট আলোচনা করা আছে, এটা ফাঁকা সেট। কিছু না থাকলে ফাঁকা সেট হয়, তাহলে ফাঁকা সেট আসবে। এখন একটু একটু বোঝা যাচ্ছে যে ফাঁকা সেটটা তৈরি করার উদ্দেশ্যটা কি আসলে, তাই না? কারণ যদি আমরা ইন্টারসেকশন করে কিছু না পাই, তাহলে তো আমাদের সেটের নোটেশন দিয়ে কিছু একটা লিখতে হবে, সেই জন্যই ফাঁকা সেটটা দেওয়া আছে। এটাও লিখতে পারি আমরা, এটাও লিখতে পারি, এটা তো ডিসকাস করেছি। ঠিক আছে, আজকে আমরা এটা আলোচনা শেষ করলাম। কিছুক্ষণের ভিতরেই আমরা আবার শুরু করব হচ্ছে কিভাবে আমাদের কি কি প্রশ্ন বোর্ডে আসে এবং আসতে পারে, এবং এইবার আসবেই মোটামুটি নিশ্চিত, সেই প্রশ্নগুলো আমরা একটু সলভ করবো। তাহলে একটা সৃজনশীল আমাদের নিশ্চিত, আলহামদুলিল্লাহ। সকলে